দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি রাতের দীপ্ত সংবাদে। সঙ্গে রয়েছে আমি রুবায়েত হাসান। শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম। টি-20 বিশ্বকাপ খেলতে ভারত যাবে না বাংলাদেশ ক্রিকেট দল। বদলি হিসেবে স্কটল্যান্ডকে নিল আইসিসি। নির্বাচনী প্রচারের প্রথম দিনই সারা দেশে উৎসবের আমেজ, সমর্থন আদায়ে প্রার্থীদের নানা প্রতিশ্রুতি। একটি দল ভোট দখলের চেষ্টা করছে, অভিযোগ তারেক রহমানের। সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু। ঢাকা ৮ আসনের নির্বাচনী সমীকরণ জটিল, মির্জা আব্বাসের সঙ্গে লড়ছেন নাসিরুদ্দিন সহ 10 জন। এবারে পুরো আয়োজন। আসন্ন টি-20 বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। বৃহস্পতিবার খেলোয়াড়দের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, এই সিদ্ধান্ত পুরোপুরি সরকারের। এতে সায় দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও। বাংলাদেশের এমন সিদ্ধান্তে কপাল খুলেছে স্কটল্যান্ডের। আইসিসি এরই মধ্যে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডের নাম দিয়ে খেলার সূচি প্রকাশ করেছে। 2026 আইসিসি টি-20 বিশ্বকাপে অংশ নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বুধবার বাংলাদেশকে একদিন সময় দেয় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। বারবার চাওয়া সত্ত্বেও ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে বিশ্ব আসরে বাংলাদেশ দলকে শ্রীলঙ্কায় খেলতে দিতে রাজি নয় সংস্থাটি। ফলে বৃহস্পতিবার রাজধানীর এক হোটেলে ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে নিজেদের অনড় অবস্থানের কথা জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা। আমাদের যে নিরাপত্তা ঝুঁকি ভারতে খেলার ক্ষেত্রে, সেই নিরাপত্তা ঝুঁকি পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটে নাই। আমাদের যে নিরাপত্তা ঝুঁকির যে আশঙ্কা তৈরি হয়েছে, এটা কোনো বায়বীয় বিশ্লেষণ বা ধারণা থেকে হয় নাই, এটা একটা সত্যিকারের ঘটনার থেকে হয়েছে। আইসিসি আমাদেরকে যতই বলুক নিরাপত্তা আশঙ্কা নেই, আইসিসি নামে তো আলাদা কোনো দেশ নাই। যেই দেশে আমার একটা প্লেয়ার নিরাপত্তা পায় নাই, এবং যেই দেশে ভারতীয় ক্রিকেট বোর্ড সরকারের একটা এক্সটেন্ডেড পার্ট, তারাই আমার প্লেয়ারকে উগ্রবাদীদের চাপে নিরাপত্তা দিতে ব্যর্থ বা অনীহ হয়েছে। নিরাপত্তার শঙ্কায় বিসিবি ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার পর বুধবার আইসিসি বোর্ড সভায় ভোটাভুটি হয়। ভোটে বাংলাদেশের জায়গায় টি-20 বিশ্বকাপে বিকল্প দল নেওয়ার সিদ্ধান্ত হয়েছে, যা বাংলাদেশের প্রতি অবিচার বলে মন্তব্য করেন ক্রীড়া উপদেষ্টা। আইসিসি কোনো চেষ্টা করে নাই। আইসিসি আসল যে ইনসিডেন্ট, সেটাকে বাদ দিয়ে তার স্ট্যান্ডার্ড যে সিকিউরিটি প্রসিডিউর, সেগুলো নিয়ে আলোচনা করেছে। যেখান থেকে গ্রিভান্সটা, সেই ঘটনা নিয়ে আইসিসি কোনো স্ট্যান্ড নেয় নাই ঠিক মতো। এমনকি ভারত সরকারের পক্ষ থেকে যে আমাদের কনভিন্স করানোর চেষ্টা করা যে যেই ঘটনাটা ঘটেছে মুস্তাফিজের ক্ষেত্রে, এটা একটা আইসোলেটেড ঘটনা, বা আমরা এটার জন্য সরি, আমরা এই ব্যবস্থা নিচ্ছি, তোমাদের দর্শক, তোমাদের সাংবাদিক, তোমাদের খেলোয়াড়দের জন্য কোনো রকম যোগাযোগের চেষ্টা করে নাই, কোনো রকম কনভিন্স করার চেষ্টা করে নাই। ফলে আমাদের ডিসিশন পরিবর্তন হওয়ার কোনো রকম স্কোপ নাই। গেল বছর ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিরাপত্তাকে অজুহাত দেখিয়ে পাকিস্তানের পরিবর্তে দুবাইতে সবগুলো ম্যাচ খেলে ভারত, যা সব দেশের জন্য প্রযোজ্য বলে জানান বিসিবি সভাপতি। তাছাড়া বাংলাদেশ বিশ্বকাপে না খেললে আইসিসি ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন তিনি। গত বছর ফেব্রুয়ারি মাসে যখন একটা দেশ নিরাপত্তাজনিত কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যেতে অস্বীকৃতি জানিয়েছিল, তখন সেই দেশের গভর্নমেন্টের পারমিশন নিয়ে আইসিসিকে যখন জানানো হয়েছিল, তখন তাদের জন্য একটা নিউট্রাল ভেন্যুর ব্যবস্থা করেছিল, এবং সেই নিউট্রাল ভেন্যুতে তারা সমস্ত চ্যাম্পিয়ন্স ট্রফি একটা হোটেলে থেকে একটা মাঠে খেলেছিল। ইট ওয়াজ এ প্রিভিলেজ। যেহেতু এটা হাইব্রিড মডেলটাও হয়েছে বিকজ অফ সিকিউরিটি এবং গভর্নমেন্টের অনীহার কারণে, আমরা সেই লাইনেও তাদের আইসিসিকে বলার চেষ্টা করেছি এবং বুঝিয়েছি, কিন্তু তারপরে আমাদের আবেদনকে খারিজ করে দেওয়া হয়েছে। বাংলাদেশ ক্রিকেট নিয়ে আমরা খুব গর্ববোধ করি, কিন্তু ওয়ার্ল্ড ক্রিকেট নিয়ে আমরা সন্দিহান। যেখানে ক্রিকেটের পপুলারিটি কমে যাচ্ছে, বাংলাদেশের মতো একটা ক্রিকেট লাভিং কান্ট্রি যদি মিস করে, আইসিসি বড় একটা মিস করবে। আইসিসির বেঁধে দেওয়ার সময় শেষ হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায়। ভারত না যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকায় বিশ্বকাপে গ্রুপ সি থেকে কাটা পড়েছে বাংলাদেশের নাম। তাদের জায়গায় এখন খেলবে ইউরোপিয়ান দল স্কটল্যান্ড। সূচি অনুযায়ী শান্ত মিরাজদের পরিবর্তে 7 ফেব্রুয়ারি ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলবে রিচি বেরিংটনের দল। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে আজ থেকেই। প্রথম দিনেই নিজ নিজ আসনে প্রচারে নামেন প্রার্থী এবং তাদের সমর্থকরা। ফলে সারা দেশে উৎসবের আমেজ তৈরি হয়েছে। ভোটারদের সমর্থন আদায়ে নানা ধরনের প্রতিশ্রুতিও দিচ্ছেন প্রার্থীরা।
চট্টগ্রাম ১১ আসনের বিএনপির প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী প্রচার চালান নিজ এলাকায়। নগরীর আন্দরকেল্লা শাহী জামে মসজিদ প্রাঙ্গণ থেকে জনসংযোগ শুরু করেন চট্টগ্রাম ৯ আসনের জামায়াত প্রার্থী AKM ফজলুল হক। হাটহাজারীতে প্রচারণা চালান চট্টগ্রাম ৫ আসনের ধানের শীষের প্রার্থী মীর হেলাল উদ্দিন। বরিশালে ৬টি সংসদীয় আসনে প্রচারণা চালিয়েছেন প্রার্থীরা। নগরীর আগরপুর রোড এলাকায় প্রচার চালান বরিশাল ৫ সদর আসনের ইসলামিক আন্দোলনের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম। এছাড়া প্রচার চালিয়েছেন বিএনপির প্রার্থী মজিবুর রহমান সারোয়ার। নাটোর ২ আসনে জামায়াতের প্রার্থী অধ্যাপক ইউনুস আলীর গণসংযোগে অংশ নেয়া নারী কর্মীদের ওপর হামলার অভিযোগ করেছে দলটি। এর জন্য বিএনপির কর্মীদেরকেই দায়ী করেছে জামায়াত। পাল্টা সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার করেছে নাটোর জেলা বিএনপি। এর আগে নাটোর সদরে প্রচার চালান বিএনপির প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। রাজশাহী ২ আসনে প্রচার চালান জামায়াতের প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। একই আসনে প্রচার চালিয়েছেন আমার বাংলাদেশ এবি পার্টির প্রার্থী সাঈদ নোমান। সপুরা এলাকায় গণসংযোগ করেন বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনু। পটুয়াখালীর ৪টি আসনে প্রচারণা শুরু হয়েছে। পটুয়াখালীর ৩ আসনে বিএনপি জোটের প্রার্থী নুরুল হক নূর এবং তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মামুন প্রচারণায় অংশ নেন। বান্দরবনের দুর্গম থানচি থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন বিএনপির প্রার্থী রাজপুত সাচিং প্রো চেরি। এছাড়া ইসলামিক আন্দোলন বাংলাদেশের আবুল কালাম, জাতীয় পার্টির আবু ফজর মোহাম্মদ ওবায়দুল্লাহ এবং এনসিপির প্রার্থীরাও প্রচারণা চালান। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তাকক্ষ। বাবা মায়ের মতোই সিলেট থেকে নির্বাচনী প্রচার শুরু করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার প্রথম নির্বাচনী সমাবেশে তিনি বলেন, বিগত সরকার উন্নয়নের নামে বিদেশে অর্থ পাচার করেছে, মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। বিএনপি নির্বাচিত হলে গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে দেশের মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলবে। ধর্মের নামে প্রতিশ্রুতি দেওয়ার সমালোচনা করেন তারেক রহমান। ২০০৫ সালের পর এই প্রথম সিলেটে জনসমাবেশে অংশ নিলেন তারেক রহমান। বৃহস্পতিবার দুপুর 12:30টায় সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে আসেন তিনি। সমাবেশে স্থানীয় নেতাকর্মী ছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। একটা দল, রাজনৈতিক দল বিভিন্ন রকম কুৎসারণা করছে, মিথ্যা কথা বলছে আমাদের নেতাদের বিরুদ্ধে, এমনকি আমাদের নেতা তারেক রহমান সাহেবের বিরুদ্ধেও তারা মিথ্যা রটনা করছে। বন্ধুগণ, এই দলটাকে আপনারা চেনেন? কোন দল এটা? এই দল থেকে ভোট পাবে? বাংলাদেশে যে জায়গা আছে বন্ধুগণ, এরা বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করেনি। তারেক রহমান বলেন, নির্বাচনের নামে প্রহসন করে দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল বিগত সরকার। এই পরিস্থিতির পরিবর্তন আনতে অঙ্গীকারবদ্ধ বিএনপি। শুধু ভোট এবং কথা বলার অধিকার না, বিএনপি চায় আপনাদের দেশের মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে, দেশের নারী সমাজকে, মা বোনদেরকে, দেশের যুব সমাজকে, দেশের প্রত্যেকটি কৃষক সহ প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে বাংলা বিএনপি চায় আগামী দিনে ইনশাআল্লাহ সরকার গঠন করে প্রত্যেকটি মানুষকে স্বাবলম্বী করে গড়ে তুলতে। সমাবেশে ধর্মীয় প্রসঙ্গ তুলে তারেক রহমান বলেন, একটি রাজনৈতিক দল বেহেশতের টিকিট দেওয়ার কথা বলে জনগণের সঙ্গে প্রতারণা করছে। দোজখের মালিক আল্লাহ, বেহেশতের মালিক আল্লাহ, এই পৃথিবীর মালিক আল্লাহ, কাবার মালিক আল্লাহ। আরে ভাই, যেটার মালিক আল্লাহ সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে? রাখে না। তাহলে কি দাঁড়ালো? নির্বাচনের আগে একটি দল এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না? যেটার মালিক মানুষ না, সেইটার কথা যদি সে বলে, এক শিরকি করা হচ্ছে, হচ্ছে না? যার মালিক আল্লাহ, যার অধিকার শুধু আল্লাহর একমাত্র, সবকিছুর অধিকার উপরে আল্লাহর অধিকার। কাজেই আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে, নির্বাচনের ফলে তাহলে কেমন ঠকাবে আপনাদেরকে বোঝে নেবার। তিনি বলেন, দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ।
দীর্ঘ 2 দশক পর সিলেটের মাটিতে জনসমাবেশে অংশ নিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এর মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করলেন তিনি। নেতাকর্মীরা যাতে ঐক্যবদ্ধভাবে বিএনপির পক্ষে ভোট চেয়ে আগামী নির্বাচনের জয় সুনিশ্চিত করেন সেই প্রত্যাশা ব্যক্ত করেছেন তারেক রহমান। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, সিলেট। একটি রাজনৈতিক দল বিদেশিদের পোস্টাল ভোট দখলের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার বিকেলে শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ মাঠে আয়োজিত বিএনপির নির্বাচনী জনসভায় তিনি এমন অভিযোগ করেছেন। তারেক রহমান বলেন, ইতিমধ্যে ষড়যন্ত্র শুরু হয়েছে। একটি রাজনৈতিক দল বাড়ি বাড়ি গিয়ে মানুষের এনআইডি কার্ড সংগ্রহ করছে এবং বিকাশ নম্বরে টাকা দিচ্ছে। সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি জামাতের সঙ্গে ফজরের নামাজ পড়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বানও জানিয়েছেন। একটা রাজনৈতিক দল সবগুলো ব্যালট, যেগুলো পোস্টাল ব্যালট পাচ্ছে, সেগুলো দখলের চেষ্টা করছে। খবর পেয়েছেন আপনারা? সজাগ থাকতে হবে। এই যে যেভাবে আগে ভোট চুরি হয়েছে, ডাকাতি হয়েছে, এখন এরা ভোট ইঞ্জিনিয়ারিং করছে। আপনার ভোট, আপনার পরিচিত মানুষের ভোট কিন্তু দখলের চেষ্টা করছে। এদিকে প্রথম দিনই নির্বাচনী প্রচারণা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বাধীন 10 দলীয় জোটের অংশ এনসিপি বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে এই দলটি প্রচারণা শুরু করে। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এবারের জাতীয় সংসদ নির্বাচন আধিপত্য পক্ষ বিরোধী যাত্রা। তিনি দেশবাসীর প্রতি 10 দলীয় ঐক্যকে নির্বাচনে বিজয়ী করার আহ্বানও জানিয়েছেন। বাংলাদেশে ইলেকশনের তফসিল ঘোষণা হয়েছে, কিন্তু আমরা বরাবরে বলে এসেছি সংস্কার, বিচার এবং একটি সুষ্ঠু নির্বাচন এই সময়ের আমাদের সবচেয়ে জোর দাবি। এই নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি বাংলাদেশে আমরা নতুন বাংলাদেশে যাত্রা শুরু করব। আমরা একটি জোট গঠন করেছি, যেই জোটের নাম হলো ঐক্যবদ্ধ বাংলাদেশ। এই জোটের মধ্যে জামায়াত ইসলামী, এনসিপি, খেলাফত মজলিস থেকে আরো অন্যান্য দলগুলো রয়েছে। আমরা যখন একটি নতুন নির্বাচন এবং গণভোটের দিকে যাচ্ছি, আজকে থেকে তার আনুষ্ঠানিক প্রচারণা শুরু হচ্ছে। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত এই 3 নেতার মাজার এবং শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারতের মাধ্যমে আমরা আমাদের নির্বাচনের আনুষ্ঠানিক যাত্রা এই ঢাকা 8কে কেন্দ্র করে শুরু করছি। নির্বাচনী প্রচার জমে উঠেছে রাজধানীর প্রাণকেন্দ্র ঢাকা 8 আসনে। বিএনপি এবং এনসিপি সহ বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে 11 জন এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনে বিএনপির মির্জা আব্বাস ছাড়াও রয়েছেন এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি। গ্যাস সংকটের কারণে রাজধানীর কেন্দ্রস্থলে শান্তিবাগের মানুষ এমন বিকল্প উপায়ে রান্নার কাজ সারছেন দীর্ঘদিন ধরে। রয়েছে শুষ্ক মৌসুমেও জলাবদ্ধতা, খাবার পানি সহ নানামুখী সংকট। বর্তমানে গ্যাস তো চুলায় থাকেই না। গ্যাসের বোতল 2000 থেকে 3000, গ্যাস আমরা পাইও না, বোতলের গ্যাস। তবে 50 বছর বয়সী গৃহিণী মাসুদা বেগম এলাকার বড় সমস্যা হিসেবে দেখেন মাদককে। রাইতের 12টা 1টা পর্যন্ত এই মাদকের লেগে আড়ন জানা আমাকে এলাকার ফলাফল সব খারাপ হয়ে যাইতেছে। এলাকার উন্নয়নে কাজ করবেন এমন প্রার্থীকে ভোট দিতে যান বাসিন্দারা। চাই এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ থাকুক, আমরা যাতে নিরাপদে রাস্তাঘাটে চলাফেরা করতে পারি। আইন শৃঙ্খলা বাহিনী উন্নত হোক, এটার জন্য আমি ভোট দিব। এমন প্রেক্ষাপটে ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা। আসনটির অন্যতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি বৃহস্পতিবার সকালে গণসংযোগ শুরু করেন 3 নেতার মাজার ও ওসমান হাদির কবর জিয়ারতের মাধ্যমে। জামায়াত ইসলামী সহ জোটভুক্ত দলগুলো তার সমর্থনে মাঠে থাকবে। গণসংযোগের শুরুতে নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশে প্রবেশ করার প্রত্যাশা ব্যক্ত করেন পাটোয়ারি। এই নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি বাংলাদেশে আমরা নতুন বাংলাদেশে যাত্রা শুরু করব। সেই নির্বাচন প্রক্রিয়া আপনারা দেখতে পেয়েছেন ইতিমধ্যে শুরু হয়েছে। আমরা একটি জোট গঠন করেছি, যেই জোটের নাম হলো ঐক্যবদ্ধ বাংলাদেশ। এই জোটের মধ্যে জামায়াত ইসলামী, এনসিপি, খেলাফত মজলিস থেকে আরো অন্যান্য দলগুলো রয়েছে। দুপুরে গণসংযোগ করেন বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। এলাকা থেকে মাদক ও সন্ত্রাস নির্মূলের পাশাপাশি আইন শৃঙ্খলা উন্নয়নে ভোটারদের প্রতিশ্রুতি দেন তিনি। সন্ত্রাস, মাদক
চাঁদাবাজি দূর করতে হবে। আমি আশা করছি এবারে নির্বাচনও অত্যন্ত শান্তিপূর্ণ এবং প্রতিটা দল সহনশীল মনোভাব নিয়ে এই নির্বাচনে অংশগ্রহণ করবে। এছাড়াও আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন গণ অধিকার পরিষদের মেঘনা আলম, বাসদের AHM রফিকুজ্জামান, জাতীয় পার্টির জুবের আলম সহ 11 জন প্রার্থী। শুধু প্রতিশ্রুতি নয়, নির্বাচনের পর বাস্তব সমাধান চায় মানুষ। রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র বলা হয় ঢাকা 8 আসনকে। তবে এলাকাটিতে রয়েছে গ্যাস, পানিসহ নানামুখী সংকট। এখন ভোটের রাজনীতিতে দেখার অপেক্ষায় এলাকাবাসীর বাস্তব সমস্যাগুলো কতটা প্রাধান্য পায়। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থাবর অস্থাবর সম্পদের বর্তমান মূল্যের ভিত্তিতে কোটিপতি প্রার্থীর সংখ্যা 891 জন। তাদের মধ্যে 100 কোটির মালিক 27 জন প্রার্থী। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির করা নির্বাচনী হলফনামায় প্রার্থী পরিচিতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 শীর্ষক প্রতিবেদনে এমন চাঞ্চল্যকর তথ্যই উঠে এসেছে। বৃহস্পতিবার রাজধানী ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে টিআইবি। তারা প্রতিবেদনে জানিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 51টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। চূড়ান্ত প্রার্থীর সংখ্যা 1981 জন। এর মধ্যে 48% বেশি প্রার্থীর মূল পেশা হচ্ছে ব্যবসা। রাজনৈতিক পেশাকে মূল পেশা হিসেবে উল্লেখ করেছেন মাত্র 1.56% প্রার্থী। এদিকে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটের আগের দিন 11 ফেব্রুয়ারি বুধবার সাধারণ ছুটি থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে করা সংবাদ সম্মেলনে তিনি এমন তথ্য জানিয়েছেন। আজকে তো ওই যে আপনাদের জন্য গুড নিউজ, নির্বাচন উপলক্ষে আপনাদের 11 ফেব্রুয়ারি ছুটি এবং আমাদের শ্রমিক ভাই বোনদের জন্য 10 ও 11 ছুটি, মোট 3 দিন ছুটি, 10, 11, 12। আমরা চাই সবাই নির্বিঘ্নে উৎসব মুখর পরিবেশে যাতে ভোট দেয়। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ দলটির শীর্ষ 7 নেতার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের মাধ্যমে আসামিদের বিরুদ্ধে বিচার শুরু হলো। আগামী 17 ফেব্রুয়ারি মামলাটির সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণ কার্যক্রম শুরু হবে। এই মামলার 7 আসামির সবাই পলাতক রয়েছেন। আর ওবায়দুল কাদের ছাড়া অন্য আসামিরা হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান। আগামী 7 দিনের মধ্যে ভারতীয় সুতা আমদানিতে শুল্ক আরোপের সিদ্ধান্ত বাস্তবায়ন না হলে 1 ফেব্রুয়ারি থেকে সব স্পিনিং মিল বন্ধের ঘোষণা দিয়েছেন মিল মালিকরা। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছে বিটিএমএ। এ সময় জানানো হয় এরই মধ্যে 60টি টেক্সটাইল মিল বন্ধ হয়ে গেছে, বাকিগুলো মাত্র 50% সক্ষমতায় চালু রয়েছে। দেশের রপ্তানি আয় সিংহভাগ নিয়ন্ত্রণকারী তৈরি পোশাক খাতের অন্যতম উপাদান সুতা, যার বড় বাজার দখল করে রেখেছে প্রতিবেশী ভারত। দেশে যে সুতা উৎপাদনে খরচ হচ্ছে $3, ভারত সরকারের ভর্তুকি সহ নানা ধরনের সুবিধা নিয়ে সেই সুতাই উৎপাদন করছে $2.5। 50 সেন্ট কম খরচে সুতা উৎপাদন করে আগ্রাসী বাজারজাতকরণ করছে তারা। ফলে হুমকির মুখে পড়েছে দেশের টেক্সটাইল খাত। এমন পরিস্থিতিতে শিল্পের বর্তমান অবস্থা তুলে ধরতে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমএ। এতে ব্যবসায়ীরা বলেন, মান ভালো হলেও দেশীয় সুতার বাজার বড় হচ্ছে না। এছাড়া কম দামে সুতা প্রতিবেশী দেশ থেকে আমদানি হচ্ছে। এতে চরম সংকটে এ শিল্প। তারপর একটু বলি, ইন্ডিয়ার প্রাইস কম, আমাদের প্রাইস বেশি, কারণ আমাদের কোনো ফ্যাসিলিটিস নাই। আমাদের গভর্নমেন্ট ফ্যাসিলিটিস সব উঠাই নিছে পর্যায়ক্রমে। আমাদের গ্যাসের বিল ছিল 6 টাকা পার কিউবিক মিটার, এখন 32 টাকা। বিটিএমএ সভাপতি বলেন, নানা সমস্যায় দেশের সুতার কলগুলো বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এসব সমস্যা সরকারের নজরে আনা হলেও তা আমলে নেওয়া হচ্ছে না। তো এখন আমাদের ফ্যাক্টরি বন্ধ করার জন্য উপায় নাই এবং আমরা সকলে ঘোষণা দিচ্ছি আমরা বন্ধ তো করবো, আমাদের ব্যাংকের টাকা ফেরত দেওয়ার সক্ষমতা নেই। $1 বিলিয়ন আপনি প্রণোদনা দেন বাৎসরিক, দেখেন 1-2 বছর, তারপরে দিয়ে আমাদেরকে চাঙ্গা করেন, বলেন যে ঠিক আছে তোমরা এখন স্বয়ংসম্পূর্ণ হয়েছো, এবার ফ্যাক্টরি বন্ধ করে দাও।
বিদ্যমান সংকটে স্পিনিং মিলগুলো বন্ধ হয়ে গেলে তৈরি পোশাক খাত পুরোপুরি আমদানি নির্ভর হয়ে পড়বে, যা দেশের অর্থনীতি ও কর্মসংস্থানের জন্য ভয়াবহ ঝুঁকি তৈরি করবে বলে আশঙ্কা শিল্প মালিকদের। বাধ্য হব আগামী মাসে আমাদের ফ্যাক্টরিগুলো বন্ধ করতে। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনের গাজায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে নির্মিত বোর্ড অব পিস বা শান্তি পর্ষদের সনদে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে 56তম বিশ্ব অর্থনৈতিক ফোরামের ফাঁকে এই সনদে তিনি স্বাক্ষর করেন। স্বাক্ষর অনুষ্ঠানে ট্রাম্পের সঙ্গে একই টেবিলে বাহরাইন ও মরক্কো নেতারা উপস্থিত ছিলেন। ট্রাম্পের পর আরও 19 দেশের নেতারা এতে স্বাক্ষর করেছেন। যুদ্ধ পরবর্তী গাজা পুনর্গঠনের জন্য সম্প্রতি শান্তি পর্ষদ গঠনের ঘোষণা দেন এই প্রেসিডেন্ট। এর মধ্যে ট্রাম্পের আহ্বানে সৌদি আরব, মিশর, তুরস্ক, ইসরায়েল, পাকিস্তান সহ প্রায় 35টি দেশ শান্তি পর্ষদে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে। এদিকে গাজায় হামলা চালিয়ে 2 শিশু এবং 3 সাংবাদিক সহ অন্তত 11 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহুর সেনারা। নারী টি-20 বিশ্বকাপে বাছাই পর্বে নামিবিয়াকে 80 রানে হারিয়ে সুপার 6-এ উঠেছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। এ নিয়ে টানা 3 ম্যাচে জয় পেল টাইগ্রেসরা। আইসিসি নারী টি-20 বিশ্বকাপ খেলার পথে আরও এক ধাপ এগিয়ে গেছে বাংলাদেশ নারী দল। সুপার 6-এর শীর্ষ 4-এ থাকলে জুনে ইংল্যান্ডে আসরে জায়গা করবে বাংলাদেশ। নেপালের ত্রিভুবন ইউনিভার্সিটি আন্তর্জাতিক স্টেডিয়ামে নামিবিয়ার কাছে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে 7 উইকেটে 144 রানের লড়াকু পুঁজি পায় বাংলার মেয়েরা। দলের হয়ে সর্বোচ্চ 27 রান করেন মুস্তারি, জবাবে 64 রানেই গুটিয়ে যায় নামিবিয়া। 4 উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন সানজিদা আক্তার মেঘলা। এছাড়া 3টি করে উইকেট নেন রাবেয়া খান ও ফাহিমা খাতুন। আগামীকাল পর্দা নামছে বিপিএলের দ্বাদশ আসরের শিরোপা নির্ধারণী ম্যাচে সন্ধ্যা 6টায় চট্টগ্রাম রয়্যালসের মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স। টুর্নামেন্টের প্রথম কোয়ালিফায়ারে রাজশাহী ওয়ারিয়র্সকে 6 উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে ওঠে চট্টগ্রাম। লিগ পর্বে পয়েন্ট টেবিলে 10 ম্যাচে 6 জয় দিয়ে টেবিলের 2 নম্বরে ছিল চট্টগ্রাম। এর আগে কখনো শিরোপা ঘরে তুলতে পারেনি এই দলটি, এবার তাদের লক্ষ্য শিরোপা জয়। অন্যদিকে টুর্নামেন্ট শুরু থেকে দারুণ খেলা রাজশাহী ওয়ারিয়র্স দ্বিতীয় কোয়ালিফায়ারে সিলেট টাইটান্সকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। লিগ পর্বে তারা টেবিল টপার ছিল। নদী রক্ষায় জনসচেতনতা বাড়াতে হাঁটা কর্মসূচি গ্রহণ করেছেন মাশফিকুল হাসান টনি। আগামী 24 জানুয়ারি থেকে 9 ফেব্রুয়ারি পর্যন্ত কুড়িগ্রামের চর ইটালুকান্দা থেকে শুরু করে ভোলার চর কুকরিমুকরি পর্যন্ত হাঁটবেন তিনি। বৃহস্পতিবার রাজধানীর প্রেস ক্লাবে নদীতে প্রাণের কান্না, বৈশ্বিক উষ্ণতার বিরুদ্ধে রুখে দাঁড়াও শিরোনামে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় ধরিত্রী রক্ষায় আমরা ধরা এবং বাংলা মাউন্টেনারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব। এই ক্লাবের সদস্য মাশফিকুল হাসান টনি। আমাদের দেশ, আমাদের দেশে অনেক মানুষের চাহিদা সবার আগে, কিন্তু আবার আমাদের এই মানুষদেরই ভবিষ্যতের কথাও তো ভাবতে হবে। আমরা যদি আমাদের ভোগেই সবকিছু নষ্ট করে ফেলি তাহলে আমাদের সন্তানেরা কি করবে? দর্শক, এই খবরের সঙ্গে শেষ করছি রাতের দীপ্ত সংবাদ। শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম জানাবো আরেকবার। টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ দল, বদলি হিসেবে স্কটল্যান্ডকে নিয়েছে আইসিসি। নির্বাচনী প্রচারের প্রথম দিনই সারা দেশে উৎসবের আমেজ, সমর্থন আদায়ে প্রার্থীদের নানা প্রতিশ্রুতি। একটি দল ভোট দখলের চেষ্টা করছে, অভিযোগ তারেক রহমানের। সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু। ঢাকা 8 আসনের নির্বাচনী সমীকরণ জটিল, মির্জা আব্বাসের সঙ্গে লড়ছেন নাসিরউদ্দিন সহ 10 প্রার্থী। এই ছিল এখনকার মতো। তখন সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। আরও তথ্য ও বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।